সকল দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানাই। আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত আছেন ইএসআইসি জোকার ইউরোলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং কলকাতা কিড ইনস্টিটিউটের কনসালটেন্ট জেনারেল ডক্টর সপ্তর্ষি মুখার্জি। গত মাসেই চলে গেল প্রোস্টেট হেলথ মান্থ, তাই এই প্রোস্টেট সংক্রান্ত যাবতীয় যা যা সমস্যা আছে সেই সংক্রান্ত ব্যাপারে আমরা জানার জন্য চলে এসেছি ডাক্তারবাবুর কাছে। আমরা প্রথমেই প্রশ্ন রাখবো যে প্রোস্টেট কি, এবং প্রথমেই আমি এই উত্তরটা দেওয়ার আগে সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ডক্টর সপ্তর্ষি মুখার্জি। এবারে আসি আপনার প্রশ্নে। এটার উত্তর হলো, ডাক্তারবাবুদের কাছে যখন পেশেন্টরা আসে তারা অনেক সময় এসে বলে, ডাক্তারবাবু আমার প্রস্টেট হয়েছে। এখানে একটা মিথ ভাঙা খুব জরুরি। প্রস্টেট হয় না। প্রত্যেকটা পুরুষ মানুষ যখন জন্মগ্রহণ করে তার শরীরে প্রস্টেটটা থাকে। প্রস্টেট আসলে একটা গ্রন্থি। এটাকে বলা হয় একটা মেল অ্যাক্সেসরি সেক্স গ্ল্যান্ড। এটার লোকেশন হচ্ছে আমাদের শরীরের মূত্রথলি মানে ইউরিনারি ব্লাডার এবং মূত্রনালী মানে ইউরেথ্রা এর ঠিক জাংশনে বা সংযোগস্থলে। আপনি টানেল দেখেছেন, পাহাড়ের ভেতর দিয়ে যায়। আমরা ওই রাস্তাটাকে যদি মূত্রনালী হিসেবে ইম্যাজিন করি, প্রস্টেটটা হচ্ছে ওই পাহাড়টা। ঠিক আছে, প্রস্টেটের অবস্থানটা ঠিক এভাবেই থাকে শরীরের ভেতর। আচ্ছা, সাধারণভাবে মানে প্রোস্টেটের সমস্যা যদি হয় তাহলে সাধারণত কি কি উপসর্গ বা লক্ষণ থাকলে একজন রোগী বুঝবেন তার সমস্যা হয়েছে? এটা খুব জরুরি, কারণ রোগী যদি তার সমস্যাগুলো না বুঝতে পারে তাহলে অনেক ক্ষেত্রেই তারা অনেক দেরিতে ডাক্তারবাবুদের কাছে আসে। ডাক্তারি পরিভাষায় এই প্রস্টেটের সিমটমসগুলোকে আমরা ডেসক্রাইব করি LUTS বলে, যেটাকে বলা হয় লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস। সহজ ভাষায় কি কি সমস্যা নিয়ে আসতে পারে পেশেন্ট? প্রথম কথা তিনি এটা বলতে পারেন যে, ডাক্তারবাবু আমি বাথরুমে যাচ্ছি, দাঁড়িয়ে থাকছি, অনেকক্ষণ ধরে মনে হচ্ছে বাথরুম পাচ্ছি কিন্তু হচ্ছে না। দ্যাট ইজ ডিলেড অর ডিলে ইন ইনিশিয়েশন অফ মিকচুরেশন। সেকেন্ডলি, শুরু হলো কিন্তু এই বাথরুমটা কমপ্লিট বা শেষ হতে যেন অনেকটা সময় লাগছে বা অনেকটা চাপ দিয়ে বাথরুমটা করতে হচ্ছে। দ্যাট ইজ স্ট্রেনিং ডিউরিং ভয়েডিং, মানে আমাকে যেন স্ট্রেন করে করে বাথরুমটা করতে হচ্ছে। এবং শেষে বাথরুম হয়ে যাওয়ার পরেও একটা সেন্সেশন অফ ইনকমপ্লিট এমটিং অফ ব্লাডার, মানে হয়ে যাওয়ার পরেও যেন মনে হচ্ছে ইউরিনটা পুরো ক্লিয়ার হলো না, আরেকটু যেন হবে। এরপরে আরও কিছু প্রবলেম্যাটিক সিমটমস থাকে, যেমন কি আপনি বাসে ট্রামে যাচ্ছেন, বাথরুম পাচ্ছে কিন্তু হোল্ড করতে পারছি না। এটাকে বলা হয় আর্জেন্সি, দ্যাট আই নিড টু রাশ টুয়ার্ডস দ্য টয়লেট। দেরি হলে যেন এমনও কারুর হয়, খুব ইন্টেন্স হলে, যে যেন জামা কাপড়েই হয়ে যেতে পারে। তো এটা খুব প্রবলেম্যাটিক। সেকেন্ডলি, নকচিউরিয়া, রাতে বারবার ঘুম থেকে ওঠা বাথরুম করার জন্যে, এবং ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন, মানে ঘন ঘন বাথরুম যাওয়া। এই বাথরুম করে এলাম, আবার 5-10 মিনিট পরে আবার যাওয়া। এইগুলো নিয়েই পেশেন্টরা প্রেজেন্ট করে। এটা হচ্ছে নর্মালি যেটা আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, মানে ওপিডিতে চেম্বারে পেশেন্ট আসবে। কিছু কিছু এমার্জেন্সি প্রেজেন্টেশনসও হয়, মানে যেখানে পেশেন্টকে হয়তো হাসপাতালে দৌড়তে হবে, যেমন পেচ্ছাপ পুরো বন্ধ হয়ে গেল, পেটটা ফুলে গেল, পেশেন্ট ছটফট করছে, বাথরুমে যাচ্ছে, বাথরুম হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা এমার্জেন্সি প্রেজেন্টেশন অফ প্রস্টেট প্রবলেমস। এবং সেকেন্ড, হিম্যাচুরিয়া, ব্লাড আসা। এই দুটো হচ্ছে খুব কমন, যেটা নিয়ে পেশেন্ট এমার্জেন্সিতে প্রেজেন্ট করতে পারে। সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে ইউরোলজির একটি মূল সমস্যা হচ্ছে বিপিএইচ। এখন প্রশ্ন হলো আপনার কাছে যে বিপিএইচ কি মূলত? বিপিএইচ একটা শর্ট ফর্ম। বিপিএইচ কথাটা কি? বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া। এখানে তিনটে শব্দ যদি আমরা আলাদাভাবে বুঝি সাধারণ মানুষের জন্য, বিনাইন কথাটার অর্থ হলো সোজা ভাষায় নন ক্যান্সারাস, যেটা মানুষ ভাবে। ডাক্তারি পরিভাষায় দুটো কথা হয়, বিনাইন আর ম্যালিগনেন্ট। ম্যালিগনেন্ট মানে সোজা ভাষায় ক্যান্সার, বিনাইন মানে সোজা ভাষায় যেটা ক্যান্সার নয়। তার মানে প্রথমেই মানুষের মনে যেটা একটা ভয়ে থাকে, বিনাইন তার মানে এটা ক্যান্সার নয়। সেকেন্ড আছে প্রস্টেটিক, সেলফ এক্সপ্লেনেটরি, মানে এটা প্রস্টেটের কিছু একটা। তৃতীয় শব্দটা কি? হাইপারপ্লেসিয়া। এটা একটা প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস। প্যাথোলজি মানে যেটা আমরা হিস্টোপ্যাথোলজি বা বায়োপসি থেকে বুঝতে পারি। হাইপারপ্লেসিয়া মানে সোজা ভাষায় প্রস্টেটের গ্রোথ, মানে যেখানে নন ক্যান্সারাস ভাবে প্রস্টেট গ্ল্যান্ডটা বাড়ছে, এটাকেই আমরা বিপিএইচ বলি। আচ্ছা, তাহলে আমরা এখন জানতে চাইবো যে সাধারণভাবে কি কারণেই বিপিএইচ হয়। এখানে আমি আর একটা কথা বলবো, আমাদের শরীরে যে কোনো ধরনের রোগ যখন আমরা বুঝতে চাই রিস্ক ফ্যাক্টরস, সবাই তো জিজ্ঞেস করে ডাক্তার কেন এটা হয়। এই কেনর উত্তর দুটো হয়। একটাকে বলা হয় মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস, আর একটাকে বলা হয় নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস। মডিফায়েবল কথাটার অর্থ কি? সাধারণভাবে যেটা আমাদের হাতে আছে,
আচ্ছা আর নন মডিফাইবল মানে যেটা আপনার হাতে নেই, যাই করে যান না কেন সেটা হবে। বিপিএইচ এর এক্স্যাক্ট কারণ সত্যি বলতে এখনো কিন্তু অবস্কিওর, এক্স্যাক্ট কারণটা এখনো জানা যায় না, কিন্তু যেটা খুব কমনলি দুটো কারণ, সেটা হলো একটা হলো বয়স বা এজ। নন মডিফাইবল, আপনার কিছু করার নেই, বয়স বাড়বেই সবার। তো বয়স বাড়ার সাথে প্রস্টেটের একটা গ্রোথ হবেই, এটাকে কিছুভাবে আটকানো যাবে না। যেমন এটা সব মানুষেরই হবে, আচ্ছা। ঠিক আছে, যেমন মানুষের চুল পড়ে, হয়তো চুলে পাক ধরলো, চোখে ছানি পড়লো, শরীরে একটু দুর্বলতা আসছে, সব প্রস্টেট গ্রোথ বয়সের সাথে সাথে হবেই। আচ্ছা এবং সেকেন্ড হচ্ছে একটা হরমোনাল ফ্যাক্টর। পুরুষ মানুষের শরীরে একটা হরমোন থাকে যেটাকে বলা হয় মেল হরমোনস, টেস্টোস্টেরন নামক। সো এই টেস্টোস্টেরন হরমোনটা আমাদের বডিতে মেটাবলিজমের দ্বারা ডাইহাইড্রোটেস্টোস্টেরন নামক একটা মেটাবলাইটে ট্রান্সফর্মড হয়। এই যে কম্পাউন্ডটা, এটাই প্রস্টেটের গ্রোথে কিছুটা ইম্প্যাক্ট ফেলে। তো এই দুটো কারণ দেখা গেছে কমনলি যে প্রস্টেট গ্রোথকে স্টিমিউলেট করে। ডাক্তারবাবু কিছুক্ষণ আগে আমাদেরকে বললেন যে প্রোস্টেটের সমস্যাগুলি কি কি এবং কি কি উপসর্গ থাকলে বা কি কি লক্ষণ থাকলে আমরা বুঝতে পারবো যে প্রোস্টেটের বিভিন্ন সমস্যা হয়েছে। কিন্তু কোনো রোগী যদি সেই সমস্যায় অতিরিক্ত পরিমাণে ভোগেন এবং তার যদি মনে হয় যে সেই সমস্যার সমাধান উনি নিজে করতে পারছেন না, তখন অবশ্যই তাকে আপনার কাছে আসতে হবে। তাহলে সেটা কতটা যন্ত্রণাদায়ক হলে আপনার কাছে তাকে এসে পৌঁছতে হবে, সেটা যদি আমাদেরকে বিস্তারিত খুলে বলেন। একদম। এইখানে আমি একটা কথা বলবো, কোভিডের সময় একটা কথা খুব প্রচলিত হয়েছিল যে আতঙ্কিত হবেন না কিন্তু সতর্ক হন। ঠিক সেই কথাটাই আমি এখানে বলতে চাইবো। যে কোনো ডিজিজ সম্বন্ধে আপনি যদি সেটাকে সঠিক সময়ে না ডায়াগনোজ করতে পারেন বা না চেনেন, তাহলে কিন্তু সেটা খারাপ দিকে যেতে পারে। খারাপ মানে আমি ক্যান্সার বলছি না, কোয়ালিটি অফ লাইফ মানুষেরকে অ্যাফেক্ট করতে পারে। যে আপনি নর্মাল একটা লাইফ লিড করছেন, আপনি একটা কাজ করেন, বেড়াতে যেতে চান, আপনার পরিবারের সাথে সময় কাটাতে চান, এই অ্যাসপেক্টস অফ লাইফকে অ্যাফেক্ট করতে পারে। তো প্রস্টেটেরও সেই পোটেনশিয়ালটা কিন্তু আছে। প্রথম দিকের কিছু সমস্যা, যেমন আমি অলরেডি বললাম যে মানুষের পেচ্ছাপটা ভালো করে হচ্ছে না, ঘন ঘন বাথরুম পাচ্ছে। দুটো খুব এন্ড পয়েন্ট হয়, রাদার দুটো না, তিনটে এন্ড পয়েন্ট হয় এই ডিজিজটা, যেটাই পেশেন্টকে খুব সমস্যায় ফেলতে পারে। একটা যেটা আমি বললাম যে পেশেন্টকে এমার্জেন্সিতে যেতে হতে পারে, যে পেশেন্ট হয়তো অনেকদিন ধরে ইগনোর করছে, আস্তে আস্তে বাথরুম হচ্ছিল বা বাথরুমটা ঘন ঘন যাচ্ছিলাম, অনেকে এই সিমটমসগুলোকে ওভারলুক করে। একটা সময় গিয়ে হতে পারে প্রস্রাবটা হঠাৎ করে পুরো বন্ধই হয়ে গেল। আচ্ছা, এরকম হতে পারে একদম। এইটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন। আচ্ছা মানে প্রস্রাবটা একদম আটকে গেল, আর হচ্ছেই না। এবারে প্রস্রাব আটকে যাওয়া একটা খুব প্রবলেম্যাটিক জিনিস। পেট ফুলে যেতে পারে, প্রচণ্ড যন্ত্রণা হবে, বাথরুম না হওয়া, তখন মানুষকে ভোরবেলা হোক, রাতে হোক, মাঝরাতে হোক ছুটতে হতে পারে এমার্জেন্সিতে। তো এটা একটা খুব টার্মিনাল এন্ড পয়েন্ট। সেকেন্ড হলো ব্লিডিং, যেটাকে আমরা বলি হিম্যাচুরিয়া। প্রস্টেট কিছু ক্ষেত্রে খুব বেড়ে গেলে এবং প্রস্টেটের কারণে যদি কোনো ইনফেকশন বা সংক্রমণ হয়, তাহলে সেখান থেকে হিম্যাচুরিয়া বা পেচ্ছাপে রক্ত আসতে পারে, এবং এতটাই রক্ত আসতে পারে যে সেই রক্তটা মূত্রথলির ভেতর ক্লট বা জমে গিয়েও পেচ্ছাপটা আটকে যেতে পারে। আচ্ছা আচ্ছা তো এটাও একটা এন্ড পয়েন্ট। থার্ড হচ্ছে রেনাল ফেলিওর। অনেক দিন ধরে একজন চেপে চেপে স্ট্রেন করে বাথরুম করছেন, তার হয়তো বাথরুমটা আটকালো না বা ব্লিডিংও হলো না, কিছুদিন পর থেকে তিনি দেখলেন খাবার খেতে পাচ্ছেন না, খুব দুর্বল লাগছে, রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা যাচ্ছে। এটার দেখা যায় যে ওই যে চাপ দিয়ে দিয়ে বাথরুমটা করছিলেন, এটা একটা ব্যাক প্রেশার এফেক্ট হয় কিডনির ওপর। আচ্ছা ইউরিনকে তো কোনো একটা দিকে বেরোতে হবে, সামনে যদি সে ভালোভাবে না বেরোতে পারে তাহলে সেটা ব্যাকফ্লো হবে, নিয়ে কিডনিটা ফুলবে। এটা থেকে পেশেন্ট ক্যান ল্যান্ড আপ ইন রেনাল ফেলিওর। তাই এই তিনটে ভয়ের জিনিস, এই তিনটেকে অ্যাভয়েড করা দরকার। কিন্তু বারবার আমি আন্ডারলাইন করে দিচ্ছি, ওই যে বললাম, আমার উদ্দেশ্য ভয় দেখানো নয়, আপনাদেরকে এটা জানানো যে যদি আমরা এটাকে ওভারলুক করি, ইট ক্যান আলটিমেটলি ল্যান্ড আপ ইন দিস সর্ট অফ সিনারিওস। একদম একদম। আচ্ছা, আপনি বলুন এইবার যে বিপিএইচ কি তাহলে ক্যান্সারের লক্ষণ? মানে যে কোনো বিপিএইচ কি তাহলে ক্যান্সারের দিকে দিক নির্দেশ করে? এটা একটা খুব খুশির আনসার দেবো আমি, একদমই না। আচ্ছা বিপিএইচ এর সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। ওই যে বললাম বিপিএইচ, বি স্ট্যান্ডস ফর বিনাইন। বিপিএইচ মানে আপনার ক্যান্সার হওয়ার যে রিস্ক সেটাও নয়। ক্যান্সার মানে প্রস্টেটের ক্যান্সার ইজ আ সম্পূর্ণ ডিফারেন্ট ডিজিজ এন্টিটি। আচ্ছা ঠিক আছে, সেটার প্যাথোলজি, প্যাথোফিজিওলজি, তার ট্রিটমেন্ট সম্পূর্ণরূপে আলাদা। একটা জিনিসই কমন, বিপিএইচ আর প্রস্টেটের ক্যান্সারের যে সিমটমস বা উপসর্গ, এইগুলো একরকম। যার জন্যে এই ধরনের সিমটমস যদি হয়, এটা আর একটা কারণ যে আপনি আপনার ডাক্তারবাবুর কাছে এসে একটা উপদেশ নিন, সিক কনসালটেন্ট ফ্রম ইউর ইউরোলজিস্ট। কারণ শুধু বাইরের সিমটমস দেখে
একটা সিএ মানে কার্সিনোমা অফ দ্য প্রস্টেট আর বিপিএইচকে ডিফারেন্সিয়েট করা যায় না। আচ্ছা, বিপিএইচ কি তাহলে একটি বিরল সমস্যা, মানে বেশিরভাগ মানুষেরই হতে পারে নাকি খুব কম সংখ্যক মানুষের মধ্যে এই রোগটি দেখা যায়? বিপিএইচ একদমই বিরল সমস্যা নয়। আমি প্রথমেই বললাম বিপিএইচকে বলা যেতে পারে একটা ফিজিওলজিক্যাল ফেনোমেনা, মানে প্রস্টেট যে বাড়বে এই জিনিসটা নর্মাল, সবারই হবে। যেটা হবে না সেটা হচ্ছে সিমটমস। সব মানুষের সেমভাবেই গ্রোথ হতে পারে, কিন্তু সেমভাবে সিমটমস বা সমস্যা নাও হতে পারে। আচ্ছা, এমন অনেক পেশেন্ট আছে যার অনেক বড় প্রস্টেট, 50 থেকে 60 গ্রামের প্রস্টেট, সে সুন্দর ঘুরে বেড়াচ্ছে, তার বাথরুম করতে কোনো সমস্যা নেই। কিন্তু এমনও পেশেন্ট হতে পারে যার হয়তো 20-25 গ্রামের প্রস্টেট, কিন্তু সে অনেক ধরনের যে সমস্যাগুলো আমরা ডিসকাস করলাম এই সমস্যা নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাই বিপিএইচ অ্যাজ অ্যান এন্টিটি একদমই বিরল নয়, কিন্তু ওই যে বললাম সিমটমসগুলো সবার যে হবে তার কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, তাহলে যদি বিপিএইচ হয় তাহলে সেই ক্ষেত্রে কি উপসর্গ থেকে শনাক্ত করা যাবে যে তার বিপিএইচ হয়েছে? উপসর্গ যেগুলো আমরা অলরেডি ডিসকাস করলাম, যে বাথরুম ভালো করে হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না, হওয়ার পরেও মনে হচ্ছে ইউরিনটা ক্লিয়ার হচ্ছে না, এবং বাথরুম পেলে ধরে রাখতে পারছি না, এবং কিছু এমার্জেন্সি সিচুয়েশনস, এগুলো তো আমরা ডিসকাস করলাম। তবে ডায়াগনোজ করার জন্যে, যে কোনো অসুখ ডায়াগনোজ করার জন্য কিছু কিছু প্যারামিটার্স হয়, যেমন ধরুন কিছু ব্লাড ইনভেস্টিগেশন এবং কিছু ইমেজিং, যেমন আলট্রাসোনোগ্রাফি। কমনলি একজন বিপিএইচ এর রোগী যদি আমাদের কাছে আসে, কিছু মিনিমাল ব্লাড টেস্টস, যেমন ধরুন সেরাম পিএসএ বা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, কিছু ইউরিনের রিপোর্টস, নর্মাল ইউরিন অ্যানালিসিস বা ইউরিনের কালচার রিপোর্ট, এবং একটা পেটের আলট্রাসোনোগ্রাফি, এই কিছু মিনিমাল কিছু ইনভেস্টিগেশনস করলে বিপিএইচকে ডায়াগনোজ করা সম্ভব। আচ্ছা ডাক্তারবাবু, যদি কোনো রোগীর বিপিএইচ হয় তাহলে সেক্ষেত্রে কি এর প্রতিকার আছে, মানে যদি আপনি চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমাদের বলেন। এটাতে আমি একটা পজিটিভ উত্তরই দেব। বিপিএইচ এর চিকিৎসা আজকের যুগে অত্যন্ত ভালোভাবে আমাদের মধ্যে আছে। উই হ্যাভ গট মেনি থিংস অ্যাট আওয়ার ডিসপোজাল। বিপিএইচ এর চিকিৎসা ডিপেন্ড করছে আপনি কোন ধরনের সিমটমসে আছেন, মাইল্ড নাকি মডারেট নাকি সিভিয়ার, নাকি কোনো কমপ্লিকেশনস হয়েছে আপনার। কমপ্লিকেশনস মানে আপনার কি রিটেনশন হয়েছে, বা কিডনি ফেলিয়ার হয়েছে, বা বারবার ব্লাড আসছে। তার মানে হলো বিপিএইচ এর চিকিৎসা প্রত্যেকটা পেশেন্টের জন্য হয়তো আলাদা হবে। এটাকে বলা হয় ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্ট। এটার জন্যই প্রত্যেকটা পেশেন্টকে আলাদাভাবে ইম্পর্টেন্স দিয়ে দেখাটা খুব প্রয়োজন। তবে আমি যদি মোটামুটি সামারাইজ করি, প্রথমেই আসে একটা লাইফস্টাইল মডিফিকেশন, যেটা আজকালকার এই ফাস্ট যুগে মানুষ খুব ভুলে যায়। একটা অ্যাক্টিভ লাইফ খুব প্রয়োজন। এক্সারসাইজ করা হোক, ওয়ার্কআউট হোক, আপনার শরীরকে সময় দেওয়া। ঠিক আছে, অনেকে বলে ডাক্তারবাবু আমি তো অনেক হাঁটি, অনেক কাজ করি। তো আমি বলবো হাঁটার জন্যেই হাঁটুন। এটাকে আমরা বলি মাইন্ড মাসল কোঅর্ডিনেশন। মানে আপনার মাইন্ড যেন জানে আপনি এক্সারসাইজটা করছেন এক্সারসাইজ করার জন্যেই। বাজারে যাচ্ছি বা আমি কাজ করতে যাচ্ছি সেটা এক্সারসাইজ নয়, কিন্তু কাজেই দিনে 15 থেকে 20 মিনিট, অ্যাটলিস্ট সপ্তাহে 4 থেকে 5 দিন আপনার শরীরকে একটু সময় দিন। সেকেন্ড হচ্ছে কিছু স্পেসিফিক ড্রিঙ্কস, যেমন ক্যাফাইনেটেড বেভারেজেস, কফি, খুব বেশি অনেকেরই চা বা কফি খাওয়ার, দিনে 3-4 কাপ কফি চা খাওয়ার একটা অভ্যেস থাকে। তো যারা এই ধরনের সমস্যা ফেস করছে তাদেরকে এটাকে একটু কমাতে হবে। থার্ড হচ্ছে আমরা বলি নাইট টাইম ফ্লুইড রেস্ট্রিকশন, মানে সূর্যাস্তের পরে লিকুইড বা তরল খাওয়াটাকে একটু কমাতে হবে, বিশেষ করে সেই সব রোগী যাদের ওই রাতে ঘুম থেকে বাথরুম যাওয়ার সমস্যাটা বেশি। এবং যদি আপনার স্মোকিংয়ের হ্যাবিট থাকে, সিসেশন অফ স্মোকিং, যেটা খুব ব্লাডারকে ইরিটেট করে এবং প্রস্টেটের এই সমস্যাগুলোকে আরও বাড়িয়ে দিতে পারে। এরপরে আসছে ডেফিনেটলি একটা কর্নার স্টোন অফ ম্যানেজমেন্ট, যেটা হলো মেডিকেল ম্যানেজমেন্ট, যেটা আমি একটু আগেই বললাম যে উই হ্যাভ গট প্লেন্টি অফ ড্রাগস, মেনি গুড ড্রাগস, যাদের সাইড এফেক্টস খুব মিনিমাল, সেগুলো দিয়ে বেশিরভাগ পেশেন্টকে খুব সুন্দরভাবে ফলো আপে রাখা যায়। সেই সব আমি বলবো না আনফর্চুনেট পেশেন্টস, বাট আনলাকিলি যাদের হয়তো মেডিসিনে ভালো কাজ হচ্ছে না, বা যাদের অলরেডি কোনো কমপ্লিকেশনস ডেভেলপ করেছে, মানে রিটেনশন বা কিডনি ফেলিয়ার, তাদের ক্ষেত্রে সার্জিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন লাগতে পারে। তবে এখানেই বলি, সার্জারি শুনলেই যে আতঙ্কটা মানুষের মাথায় চলে আসে, একদম আনবেন না। এখনকার সার্জারি মানে আগেকার যুগের মতো সেই বড় করে পেট কেটে 10 দিন 12 দিন ভর্তি থাকা, নর্মাল লাইফ 2 মাস বন্ধ, একদমই নয়। এখন যেগুলো চলে এসছে দোজ আর মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর্স। সত্যি করে প্রস্টেটের সার্জারিতে এখন আপনার শরীরে একটা ছোট্ট কাটাও হয় না, বাথরুমের রাস্তা দিয়ে
স্পেশালাইজড ইনস্ট্রুমেন্টস দিয়ে লেজার সার্জারির মাধ্যমে প্রস্টেটকে সম্পূর্ণরূপে সার্জারি করে পেশেন্টকে সুস্থ করা যায়। এটা একদম ব্লাডলেস সার্জারি, পেনলেস সার্জারি। পেশেন্টকে নর্মালি 1 থেকে ম্যাক্সিমাম 2 দিন হয়তো ভর্তি থাকেন, পেশেন্ট ক্যান রিজিউম দেয়ার নর্মাল অ্যাক্টিভিটিস ফ্রম দ্য 3rd ডে অনওয়ার্ডস। কাজেই যদি সার্জারি লাগেও সেটাকে ওরে বাবা সার্জারি লাগছে বলে অ্যাভয়েড কখনোই করা উচিত নয়। মানে ভয় পাওয়ার কোনো বিষয় একদমই নয়, আতঙ্কিত হওয়ার কোনো বিষয় একদমই নয়। আমরা একদম এই অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। ডাক্তারবাবুর কাছে একদম শেষ প্রশ্ন থাকবে আমার, যে যারা এই সকল সমস্যায় ভুগছেন অলরেডি, তো তাদেরকে আপনি একদম শেষে এসে কি বার্তা দেবেন যাতে তারা মানসিক এবং শারীরিক সকল রকমভাবে সুস্থ হয়ে উঠতে পারেন? একদম, আমার যেটা মনে হয় অ্যাজ আ ডক্টর, শুধু চিকিৎসাটা হয়তো আমাদের কাজ নয়, আর একটা খুব বড় কাজ হচ্ছে জেনারেশন অফ অ্যাওয়ারনেস। একদম। সবাই সচেতন। আমরা তো সব সময় হয়তো তাদের পাশে থাকতে পারবো না যতক্ষণ না তারা আমাদের কাছে আসছেন, তাহলে তাদেরকে একটা অ্যাওয়্যার হতে হবে, এবং সেখানে আমাদের একটা বড় রেসপন্সিবিলিটি থাকে অ্যাওয়ারনেসটা জেনারেট করার, যে আপনার অসুখটাকে আপনি চিনুন, যে সমস্যাগুলো বললাম, যে এই সমস্যাগুলো হলে অ্যাট দ্য আর্লিয়েস্ট সিক কনসালটেশন। অনেকেই অনেক সমস্যা, আমার কাজ আছে সময় পাচ্ছি না, বা আশপাশের লোকে কি ভাববে, বা এরকম একটা অনেক কিছু ট্যাবুস থাকে। তো আমি বলবো এগুলো একদমই ভাববেন না। যদি মিনিমাল কোনো সমস্যা কখনো মনে হচ্ছে যে দের ইজ এ ডিভিয়েশন ফ্রম ইয়োর নর্মাল লাইফ, যে আমি যেরকম বাথরুমটা করতাম লাস্ট 2-3 সপ্তাহ যেন মনে হচ্ছে কিছু একটা সমস্যা হচ্ছে, তাহলে সিকিউর কনসালটেশন। ঠিক আছে, আসুন। যেটা আমি আগেও বললাম, উই হ্যাভ গট লোডস অফ থিংস অ্যাট আওয়ার ডিসপোজাল। ঠিক আছে, নট নেসেসারিলি আপনার সার্জারি লাগবে, ওষুধও নাও লাগতে পারে, কিছু লাইফস্টাইল মডিফিকেশন, কিছু ইনপুটস হয়তো আপনার দরকার, সেটা হলেই আপনি কমপ্লিটলি একটা সুস্থ জীবনযাপন করতে পারবেন। তাই বারবার বলবো, এগিয়ে আসুন, লজ্জা পাবেন না, সিক দ্য কনসালটেশন, এবং একদম সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করুন। তাহলে আপনারা শুনলেন মন দিয়ে ডাক্তারবাবুর কথা। ডাক্তারবাবু, আপনাকে নমস্কার এবং অনেক ধন্যবাদ। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। শুভ শারদিয়া।